অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। আচ্ছা, তো অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বলতে আমরা দেখছি হচ্ছে নির্দিষ্ট একটা উচ্চতা থেকে, আমি ধরলাম একটা উচ্চতা এইচ উচ্চতা থেকে অনুভূমিকভাবে আমরা প্রাস নিক্ষেপ করছি। তো এটা হচ্ছে আমাদের ভূমি। তো যেটা হবে কি হবে বলো, এটা নর্মালি, এটা সবাই পারো তোমরা, এটা নর্মালি এইভাবে এখানে এসে পড়ে যাবে, তাই তো? আচ্ছা, তো এখন আমি যেটা বলেছিলাম, যেভাবে পড়াচ্ছিলাম সেভাবে দেখো, মনে করে দেখো যে আমরা তিনটা রাশি নিয়ে নর্মালি কথা বলি। একটা হচ্ছে সরণ, একটা হচ্ছে বেগ, একটা হচ্ছে ত্বরণ। ত্বরণ নিয়ে কথা বলার কিছুই নাই, কারণ এখানে ত্বরণ যেটা ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে নিচের দিক বরাবর, সেটা হচ্ছে জি, এবং এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে শূন্য, কোনো ত্বরণ নাই। এক্স অক্ষ বরাবর ত্বরণ নাই কেন? কারণ বাতাসের বাধাও নাই, আবার বাতাসের কোনো হেল্পও নাই, একটা কিছুও নাই। হ্যাঁ, তো ওগুলো আমাদের সিলেবাসে ধরা হয় না, কঠিনতম প্রশ্নগুলোতেও ধরা হবে না, লাগবে না। আচ্ছা, তারপরে এখানে আমরা ইউ আদিবেগে যদি নিক্ষেপ করি, তাহলে আমি একটা কথা বলেছিলাম যে ইউ আদিবেগে নিক্ষেপ করলে আমরা দুইটা উপাংশ পেয়ে যাই সবসময়। থেটা কোণে নিক্ষেপ করলে ইউ কস থেটা, ইউ সাইন থেটা। এবং আমরা এখানে দেখো, এখানে থেটা কোণটা কত, এখানে থেটা কোণটা হচ্ছে 0, তাই তো? তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইউ কস 0 বা ইউ কস 0 ভ্যালু হচ্ছে 1, আর ইউ সাইন থেটা, তাহলে ইউ সাইন 0 0। তার মানে ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশই নাই, এক্স অক্ষ বরাবরই যা থাকার সব আছে। আমি কিন্তু জেনারেলাইজ করে পড়াচ্ছি, হ্যাঁ, যাতে যে কোনো কেসের জন্য পড়া যায়, মানে এমন না যে এক একটা কেসের জন্য আলাদা আলাদাভাবে পড়ব, ঠিক আছে? আচ্ছা, তারপর টি টাইম পর আমি বললাম যে উনি এখানে চলে আসছেন, তাহলে টি টাইম ইকুয়াল টু টি, জিরোতে এখানে সে এবং টাইম ইকুয়াল টু টিতে এখানে সে। তাহলে সে এখানে একটা বেগ প্রাপ্ত হবে, ধরলাম ভি বেগ প্রাপ্ত হলো, এবং বেগটা হয় সবসময় মনে রাখবো স্পর্শক বরাবর। আমার কি কমেন্ট পড়ার কোনো দরকার আছে? কোনো কমেন্ট? আচ্ছা, কোনো কমেন্ট নাই। স্পর্শক বরাবর হলে এইটা হচ্ছে ভি এক্স এবং এটা হচ্ছে ভি ওয়াই। এক্স অক্ষ বরাবর উপাংশ, অক্ষ বরাবর উপাংশ। তো নর্মালি আমরা যেটা করব সেটা হচ্ছে ভি এর সাথে এই কোণটা ধরবো হচ্ছে আলফা। তাহলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ভি এক্স ভি কজ আলফা, ভি ওয়াই ভি সাইন আলফা। আচ্ছা, আর খেয়াল করে দেখো এখানে কিন্তু তার সরণ হয়েছে। সরণ বলতে এখানে যেহেতু আমরা দুইটা অক্ষ নিয়ে চিন্তা করছি, তার মানে এক্স অক্ষ বরাবর তার কিছু সরণ হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর তার কিছু সরণ হয়েছে। এক্স অক্ষ বরাবর তার যে সরণ সেটা আমি ধরলাম হচ্ছে এতটুকু, এতটুকু দেখো, এবং ওয়াই অক্ষ বরাবর তার সরণ হয়েছে এতটুকু, তাই না? এক্স অক্ষ বরাবর সে এখান থেকে গেছে এতটুকু, ওয়াই অক্ষ বরাবর সে এখান থেকে নেমেছে এতটুকু। আচ্ছা, আর কি কিছু আলোচনা করার মতো আছে? আমি সরণ আলোচনা করেছি, বেগ আলোচনা করেছি, টাইম আলোচনা করেছি, ত্বরণ তো আছে। আচ্ছা, তাহলে এখন আমরা ইকুয়েশনগুলো লিখবো, তাই তো? আর ইকুয়েশন লেখার ক্ষেত্রে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো আলাদা আলাদা চিন্তা করছিলাম। তাহলে এক্স অক্ষ বরাবর প্রথমে লিখি, এক্স অক্ষ বরাবর এক্স ইউ কস থেটা টি। এটা প্রত্যেকটা ক্ষেত্রে লেখা যায়, আমি বলেছিলাম ডাল ভাতের মতো, কারণ এক্স ইকুয়াল টু ভিটি, কারণ এটা হচ্ছে সমবেগ। দেখো এক্স যেটা, এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ, তাহলে আমাদের নিতে হবে হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগটা ইন্টু টাইম। কিন্তু এখানে দেখো এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে 0, তার মানে এক্স অক্ষ বরাবর বেগটা সবসময় সেম। তার মানে এই জায়গায় এক্স অক্ষ বরাবর যে বেগ, এই জায়গায় এক্স অক্ষ বরাবর সেম বেগ, এই জায়গায়ও সেম বেগ। এই জন্য আমি বলেছিলাম ডাল ভাতের মতো আমরা এটা সব জায়গায় ইউজ করতে পারবো, একদম প্রথম ক্লাসে, প্রাসের প্রথম ক্লাসে বলেছিলাম। তাহলে এখানে থেটার ভ্যালু কত? থেটার ভ্যালু হচ্ছে 0, তাহলে ইউকস থেটাকে লেখা যায় ইউটি। এটা একটা স্পেশাল কেস যেখানে এক্স ইকুয়াল টু ইউটি লেখা যায়, কিন্তু সবসময় তোমরা মনে রাখবো হচ্ছে এটা এক্স ইকুয়াল টু ইউকস থেটা টি, তাহলে আর ঝামেলায় পড়বা না, আলাদা আলাদা কিছু মনে রাখতে হচ্ছে না। আচ্ছা, এক্স অক্ষ বরাবর সরণ গেল, এবার এক্স অক্ষ বরাবর যদি বেগ আমরা দেখি তাহলে ভি এক্স ইউ এক্স এ এক্স টি। এক্স অক্ষ বরাবর বেগ, এ এক্স ত্বরণ নাই, দেখো ভি এক্সটা যেদিকে, ইউ এক্সটা সেম দিকে, আদিবেগ সেম দিকে, এবং তাদের দুজনের চিহ্ন হবে তাহলে এক। এবং খেয়াল করে দেখো ভি এক্স হচ্ছে ইউ এক্সের সমান, সেটা হচ্ছে ইউ কস থেটা। একটু আগেই বললাম যে সবসময় বেগটা সেম থাকবে। তার মানে এক্স অক্ষ বরাবর ইকুয়েশন লেখা সবচেয়ে সহজ কাজ অ্যাকচুয়ালি। তার মানে
তোমার একমাত্র কঠিন কাজ হচ্ছে y অক্ষ বরাবর ইকুয়েশনগুলো লেখা। ওইটা যে পারবে প্লাস সে পারবে। ঠিক আছে, তাহলে আমরা y অক্ষ বরাবর ইকুয়েশনগুলো একটু লিখি কষ্ট করে, আস্তে আস্তে লিখবো, কোনো ঝামেলা নেই। এস ওয়াই ইউআই টি হাফ এ ওয়াই টি স্কোয়ার লেখা যায় না? লেখা যায়। আচ্ছা, এখন যে নিয়মটা আমি সবসময় ফলো করাই সেটা হচ্ছে প্লাস মাইনাস আমি লিখি নাই, ইচ্ছা করে লিখি নাই, বিভিন্ন সময় বিভিন্ন রকম কেস হবে। এখন কোনটাতে কীরকম হবে সেটা বোঝার জন্য যেটা সবচেয়ে সহজ নিয়ম সেটা হচ্ছে তোমরা চোখ বন্ধ করে এই বাম পাশেরটাতে প্লাস দিয়ে দিবা। চোখ বন্ধ করে বাম পাশেরটাতে প্লাস প্লাস দেওয়ার পরে তাকাবা চিত্রে যে এখানে তাহলে প্লাসটা কোন দিকে গেল। দেখো এস ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ বা সরাসরি ওয়াই, তার মানে এটা আমরা ওয়াই দিতে পারি। ওয়াইটা কোন দিকে? ওয়াইটা দেখো নিচের দিক বরাবর। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে নিচের দিক বরাবর, তার মানে নিচের দিক বরাবর আমরা কি ধরেছি? প্লাস ধরেছি। ইউ ওয়াই হচ্ছে ইউ সাইন জিরো, তার মানে এটা হচ্ছে জিরো, ওয়াই অক্ষ বরাবর কোনো আদিবেগ নাই, তাহলে বাদ। এ ওয়াই টি স্কোয়ার, এ ওয়াইয়ের দিকটা কোন দিকে? দেখো ওয়াইও যেদিকে এ ওয়াইটাও সেই দিকে, তার মানে এটাও প্লাস, তার মানে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু হাফ এ ওয়াইয়ের বদলে জি টি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার ওয়াই অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর আরেকটি ইকুয়েশন আছে, সেটা হচ্ছে বেগের। এই হলো কথা। এখন ওই যে আগের মতো চোখ বন্ধ করে প্লাস, এই কেসটাতে তেমন একটা প্রবলেম হবে না, পরের কেসগুলো যখন পড়াবো তখন দেখবা যে প্লাস মাইনাস এগুলো অনেক কাজে লাগতেছে। ভিওয়াই প্লাস, তাহলে তাকাবো এবার ভিওয়াইটা কোন দিকে? ভিওয়াইটা নিচের দিকে, তার মানে নিচের দিকে আমাদের ইউজ করতে হবে প্লাস। ইউআই নাই, আদিবেগ নাই ওয়াই অক্ষ বরাবর, এ ওয়াই তো জি নিচের দিকে, তার মানে ভিওয়াই ইকুয়াল টু জিটি। এই তো আমাদের সব কিছুই কিন্তু বের হয়ে গেছে। আমাদের দেখো এক্স অক্ষ বরাবর বেগটা বের হয়ে গেছে, ওয়াই অক্ষ বরাবর বেগটা বের হয়ে গেছে, এক্স অক্ষ বরাবর সরণ বের হয়ে গেছে, ওয়াই অক্ষ বরাবর সরণটাও বের হয়ে গেছে। এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কথাটা হচ্ছে যে আমাদের খেয়াল করে দেখো এই যে ওয়াই অক্ষ বরাবর যে সরণটা, ওয়াই অক্ষ বরাবর যে সরণ, এটার উপরে বেগের কোনো মানে নাই, কর্তৃত্ব নাই, বা বেগের উপরে এটা ডিপেন্ড করবে না। বেগ যা ইচ্ছা তাই হোক না কেন, ওয়াই অক্ষ বরাবর সরণ সবসময় হাফ জি টি স্কোয়ার আছে। আর এইটা নির্ভর করবে হচ্ছে উচ্চতার উপরে। ওয়াই উচ্চতা মিন করছে, তার মানে এটা ডিপেন্ড করবে হচ্ছে উচ্চতা, ডিপেন্ড করবে হচ্ছে টাইমের উপরে। ঠিক আছে, যে কত টাইম জুড়ে সেটা পড়বে সেটা উচ্চতার উপরে ডিপেন্ড করে, অন্যভাবে বলা যায়। তাহলে টি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে √2y/g। কত টাইম জুড়ে সে পড়বে সেটা কখনোই বেগের উপর নির্ভর করবে না। কিন্তু এখানে দেখো এক্স ইকুয়াল টু ইউটি, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে কত দূরে সে যাচ্ছে অ্যাকচুয়ালি বিল্ডিংটা থেকে এক্স অক্ষ বরাবর। তখন আমরা বলতে পারি যে খেয়াল করে দেখো যে এটা বেগের উপর নির্ভর করছে, যে কত বেগে আমরা নিক্ষেপ করছি। যত বেশি বেগে আমরা নিক্ষেপ করব অনুভূমিকভাবে তত বেশি সে দূরে যাবে। ঠিক আছে, তত বেশি সে দূরে যাবে, কিন্তু তার উচ্চতা পড়ার টাইম কিন্তু সেম থাকবে, পড়ার টাইম কিন্তু বেগের উপর নির্ভরশীল না। তো যখন আমরা একটা যদি ম্যাথ করি হালকা, তাহলে কিন্তু আমরা এটা একটু কভার করে ফেলতে পারবো। তো শুরুতে আমরা একটা ম্যাথ করি। ম্যাথটা হচ্ছে এরকম, 600 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বিমান (1960 মিটার উঁচুতে ভূমির সমান্তরালে চলছে। এটা বেশ সোজা একটা ম্যাথ অ্যাকচুয়ালি। আচ্ছা, যখন এটি ভূমিতে থাকা এ বিন্দুর উপর লম্বভাবে অবস্থিত, তখন এটি থেকে একটি বস্তু ছেড়ে দেওয়া হলো। বস্তুটি ভূমিতে বি বিন্দুতে আঘাত করল। এ বি ইকুয়াল টু হোয়াট? এ বি এর দূরত্বটা বের করতে হবে।
ঠিক আছে, তো এই প্রশ্নটা অ্যাকচুয়ালি সোজা হলেও এটা আসছিল হচ্ছে IIT 73। দেখেছো কত সোজা প্রশ্ন, অ্যাকচুয়ালি অনেক সোজা, কিন্তু তোমরা অনেকেই এটা পারবা, এটাতে সমস্যা হওয়ার কথা না। তার প্রথম দিকে যেহেতু টপিকের একদম প্রথমে, এই জন্য করিয়ে দিই। আচ্ছা, তো যেটা আছে 600 কিলোমিটার পার আওয়ার বেগে, আঁকাই মনে করো, একটা বিমান মনে করো আঁকাচ্ছে এরকম, এনে কিছু কথা বলে নিই। দেখো এটা কি বলেছে, এটা 1960 মিটার উঁচুতে থাকা অবস্থায়, ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এখান থেকে একটা বস্তু ছেড়ে দিয়েছে। এখন একটা বস্তু এখান থেকে ছেড়ে দিলে যেটা হবে, সবসময় মনে রাখবা, শুধু অনুভূমিকভাবে মানে থাকা অবস্থাতেই না, যে কোনোভাবে থাকা অবস্থায়, মনে করো উপর দিকে উঠতেছে কিংবা নিচে নামতেছে, এইভাবে উঠতেছে কিংবা এইভাবে নামতেছে, যে কোনো দিকে থাকা অবস্থায় সবসময় তুমি যদি যে কোনো দিকে থাকা অবস্থায় একটা বস্তুকে ছেড়ে দাও, তাহলে ওই বস্তুটা তোমার সাথে থাকবে। প্রথম কথা হচ্ছে তোমার সাথে ছিল, তার মানে তোমার যে গতি জড়তাটা ছিল সেই বস্তুটার গতি জড়তাটা সেম ছিল। এখন এই যে বস্তুর গতি জড়তাটা সেম, তার মানে সে কি করবে, সেই গতি জড়তার দিকেই প্রথমে একটা আদিবেগ পাবে। তার মানে সে যদি এইভাবে ছেড়ে দেয়, জাস্ট এইভাবে থাকা অবস্থায়, ইউ আদিবেগে থাকা অবস্থায় ছেড়ে দেয়, তাহলে এই বস্তুটা যেটা ছেড়ে দিয়েছে সেটাও ইউ আদিবেগই প্রাপ্ত হবে। এখন সে যদি এভাবে কাজ করত, মনে করো যে উপরের দিকে উঠছিল এইভাবে থিটা কোণে, এবং তখন যদি সে এটা ছেড়ে দিত, তখন সেই বস্তুটাও ইউ আদিবেগে থিটা কোণে একটা আদিবেগ পেত। ঠিক আছে, এইভাবেই সবসময়, শুধু এইটা না, শুধু এই কেস না, এটা যে কোনো কেসে সত্যি। তো আমাদের যেটা বলেছে অনুভূমিকভাবে আছে, তারপরে 1960 মিটার উঁচুতে, এবং সে একদম এ পয়েন্টের উপরে, দেখো এ পয়েন্টে থাকা অবস্থায় একটা বস্তু ছেড়ে দিল, তাহলে যেটা হবে সুন্দর মতো এই বস্তুটা এখানে এসে পড়বে। আচ্ছা, তো বি বিন্দুতে গিয়ে পরে আমাদের বের করতে হবে এটা ইকুয়াল টু কত, এ বি ইকুয়াল টু হওয়ার। তো আমি ধরে নিই এটা ইকুয়াল টু হচ্ছে এক্স। তো আমরা যেটা জানি এক্স ইকুয়াল টু ইউ কস থিটা টি, সবসময় এটা মনে রাখবো। আর এখানে কজের ভ্যালু হচ্ছে 0, তাহলে কস 0 হয়ে যাচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ইউটি, এক্স ইকুয়াল টু হচ্ছে ইউটি। ফাইন। আচ্ছা, এখানে দেখো তো চ্যালেঞ্জ কি কি আছে। এখানে ইউ এর বেগটা দেওয়া আছে, 600 কিলোমিটার পার আওয়ার বেগে উনি চলছিল। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হলে একটা স্মল ট্রিক, সেটা হচ্ছে 3.6 দ্বারা ভাগ করে দাও, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। সবসময় কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে 3.6 দ্বারা ভাগ করবা। আচ্ছা, তাহলে এটা আসলো 600/3.6 ইন্টু টি। খেয়াল করে দেখো টি এর ভ্যালুটা জানা নাই। এখন টি এর ভ্যালু জানার জন্য আমরা যদি ওয়াই অক্ষ বরাবর তার সরণটা দেখি, ওয়াই অক্ষ বরাবর সরণটা হচ্ছে পুরোপুরি এই পর্যন্ত না, এই পর্যন্ত না ওয়াই অক্ষ বরাবর সরণ। তাহলে ওয়াই অক্ষ বরাবর যে সরণ সেটা হচ্ছে এইচ ধরলাম বা ওয়াই ধরি, সেটা হচ্ছে হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে টি এর ভ্যালুটা আমরা পাচ্ছি টি ইকুয়াল টু রুট ওভার 2h/g, 2 ইন্টু 1960/9.8 কত আসে দেখি, ক্যালকুলেটর। বিশ সেকেন্ড, দেখেছো কত সুন্দর করে ভ্যালু দিয়েছে, 20 সেকেন্ড চলে আসতেছে। তো যাই হোক, 20 সেকেন্ড পরে সেটা এখানে এসে পড়বে। তাহলে কথা হচ্ছে এটা, তাহলে টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 20 আমরা মনে করো যে ভিজুয়ালাইজেশনের জন্য রাখতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে 20 বসাই দিই, তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা চলে আসবে বা এ বি এর ভ্যালুটা। তাহলে ইন্টু অ্যান্সার ইন্টু 600 ডিভাইড বাই 3.6, 3.33 কিলোমিটার। এটার অ্যান্সারটা আসছে হচ্ছে 3.33 কিলোমিটার, মানে 3333.33 মিটার আসছিল, 3.33 কিলোমিটার তার মানে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো যে এখানে আমরা অনেক কিছু চাইলে কিন্তু আরও বের করতে পারি, এখানে ডাটা না দেওয়া থাকে, আমরা এক্সট্রা প্রশ্ন বানাই। ওকে, তাহলে এক্সট্রা প্রশ্ন দিয়ে তাহলে এই বিষয়টা ক্লোজ করি। প্রথমে তাহলে এটা গেল আমাদের 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ, তাহলে এটা গেল 1 নম্বর প্রশ্ন, হচ্ছে এ বি ইকুয়াল টু কত। 2 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বস্তুটির সরণ কত। সরণ কত না বলে সরণ নির্ণয় করো বলি, হ্যাঁ সরণ নির্ণয় করতে হবে। তাহলে বস্তুটার সরণ সবসময় মনে রাখবা, সরণ মানে হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে একটা সরল রেখা। তাহলে অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে হচ্ছে এইটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু, এটা এইটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সরণ। খেয়াল করে দেখো এটা হচ্ছে সরণ বা আর বলি। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে হলো পিথাগোরাসের উপপাদ্য ইউজ করো, রুট ওভার
এক্স স্কোয়ার প্লাস 1960 স্কোয়ার, তাই না? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1960 স্কোয়ার। এক্স আই ভ্যালু কত আসছে? এক্স আই ভ্যালু আসছে 3.33 কিলোমিটার। এটাকে মিটারে দেখতে হবে এখন। 3333.33 আসছিল স্কোয়ার প্লাস 1960 স্কোয়ার। আচ্ছা, এখন দেখি কত আসে। 3866.87 মিটার। এটা আসছে হলো আমাদের এখন বস্তুটার সরণ, কিন্তু এটা সরণের মান, সরণের দিকও বের করতে হবে, কারণ সরণ একটা ভেক্টর। এখানে সরণের মান কত বলে না, এখানে বলেছে সরণ ইকুয়াল টু হোয়াট, তার মানে সরণের দিকটাও বের করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে যদি দিকটা বের করতে চাই, দেখো এইটা উল্লম্বের সাথে কত কোণে পড়ছে এটা যদি বের করি তাহলে তো হয়ে গেল, তাই না? উল্লম্বের সাথে কত কোণে পড়ছে, তাহলে এটা ধরলাম, এটা হচ্ছে থেটা। থেটা না ধরে এটা আমরাকে বিটা ধরি যাও, কারণ এখানে আমরা আলফা ঠালফা ধরে ফেলি, এখানে থেটা ধরি। হ্যাঁ, তো এখানে বিটা ধরলাম, তাহলে ট্যান বিটা ইকুয়াল টু, খেয়াল করবা, ট্যান বিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি এক্স বাই এইচ। বিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স বাই এইচ। ট্যান ইনভার্স এক্স আই ভ্যালু আসছিল 333 এরকম, এইচ আই ভ্যালু 1960। আচ্ছা, এখানে কিছু কথা বলবো, এখানে একটু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। 59.54। তাহলে সরণের দিকটা হচ্ছে উল্লম্বের সাথে, এখানে লিখতে হবে কিন্তু, হ্যাঁ, এটা উল্লম্বের সাথে লিখে দিতে হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে বিটা কোণটা, এইটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ সাইট। বিটাকে বলা হচ্ছে হলো অ্যাঙ্গেল অফ সাইট, বাংলায় করলে দৃশ্যকোণ বলা হবে। কেন অ্যাঙ্গেল অফ সাইট? কারণ হচ্ছে, মনে করো তুমি একটা বন্যা কবলিত এলাকায় গেছো, বন্যা কবলিত এলাকায় যে নিচে মনে করো পানি, একদম পানি দিয়ে ভর্তি, হ্যাঁ, পানি, আর এখানে একজন মনে করো বন্যা কবলিত দুর্গত মনে করো কিছু লোকজন আছে যাদের ত্রাণ লাগবে। তুমি হেলিকপ্টার থেকে বা বিমান থেকে যেটা করতে পারো পাইলট হিসেবে, সেটা হচ্ছে তুমি অ্যাঙ্গেল অফ সাইট অনুসারে দেখবা যে আমার এই কোণটা স্যাটিসফাই করতে হবে। তুমি যখন ওটা স্যাটিসফাই করবা, তখন তুমি যদি ওটাকে ছেড়ে দাও তাহলে পারফেক্টলি ওই জায়গায় যেয়ে পড়বে। ঠিক আছে, এগুলো কিন্তু ক্যালকুলেশন করতে হয়, এমন না যে ছেড়ে দিলাম আর অটোমেটিক্যালি যেটা বলে যে কুদরতের খেলায় ওখানে পড়ে গেল, ওরকম না তো। তাদের ওখানে পারফেক্টলি পৌঁছাইতে হবে, তারা তো পানির কারণে আশেপাশে যারা চলাচল করতে পারবে না। এই জন্য বিটা কোণটা পারফেক্টলি ক্যালকুলেট করে নিয়ে তারপর এখানে ফেলতে হবে। তো ওইটা ওই বিমানগুলোতে, ত্রাণ বিমানগুলোতে স্পেশালভাবে করা থাকে যে তুমি ক্যালকুলেশনটা করতে পারবা, কম্পিউটারই করে দিবে। ঠিক আছে, তারপরে তুমি এটা যদি নিক্ষেপ করো বা ছেড়ে দাও, নিক্ষেপ করো না, অ্যাকচুয়ালি ছেড়ে দিচ্ছ, তাহলে যেটা হবে সে সুন্দর মতো এখানে ড্রপ করবে। আচ্ছা, এখন যদি আমরা চাইতাম যে কত বেগে ড্রপ করবে সেটা বের করব, সেটাও চাইলে বের করতে পারি, কত বেগে, হ্যাঁ, কত বেগে ড্রপ করবে। তাহলে এখানে এটা একটু ভালো মতো আঁকাইনি ফেলি, এখানে আঁকাই, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সেই বেগ লাস্টে, তাহলে এটা হচ্ছে ভিএক্স এবং এটা হচ্ছে ভিওয়াই। একটু আগে দেখো আমি কিন্তু সূত্র লিখে দিয়েছিলাম, আমি কিন্তু এটা নিচে করলাম না, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের তাহলে দায়িত্ব থাকলো, এটা 3 নম্বরে বের করবা হচ্ছে বেগটা কত। এখানে বেগের মানের সাথে দিকটাও বের করবা, হ্যাঁ, বেগের মানের সাথে দিকটাও বের করে এক গ্রুপে পোস্ট করে দিও। এখন আবার করো না ক্লাস চলাকালীন সময়, তার মানে ক্লাসে মিস দিচ্ছ, ক্লাস শেষে করে দিও, ঠিক আছে? আচ্ছা, এই হলো কথা। এখন যদি এখানে আরেকটা কেস করতো যে আমি বিমানে আছি, আমি শুধুমাত্র তাকে ছেড়ে দেই নাই, আমি তাকে একটা নির্দিষ্ট বেগে ছেড়ে দিয়েছি, মানে বিমান থেকে একটা বেগ দিয়ে দিছি, তাহলে কি হতো? একটা নির্দিষ্ট বেগে ছেড়ে দিয়েছি। এখানে দেখো খেয়াল করে, এখানে যদি আমি বেগে ছেড়ে না দেই তাহলে যেটা হবে, মনে করো এই পাথরটা বা এই বস্তুটা যখন এখানে, তখন বিমানটা থাকবে ঠিক এখানে, ঠিক এখানে, একদম পারফেক্টলি এখানে। পাথরটা যখন এখানে বা বস্তুটা যখন এখানে, বিমানটা থাকবে ঠিক উপরে, পারফেক্টলি উপরে। কেন? কারণটা দেখো, বিমানটাও যে আদি বেগে যাচ্ছে, যে অনুভূমিক বেগে যাচ্ছে, বস্তুটাও সেম অনুভূমিক বেগেই যাচ্ছে, তার মানে সমান সময়ে সমান দূরত্ব যাচ্ছে এক্স অক্ষ বরাবর। তার মানে বিতে যেখানে ড্রপ করবে, যখনই ড্রপ করুক তখন বিমানটা কিন্তু ঠিক ঠিক এখানে থাকবে।
বিমানটা ঠিক এখানে থাকবে, পারফেক্টলি এখানে থাকবে, ঠিক আছে। কিন্তু এখন আমরা যেটা বলছি যে না, আমরা যেটা করব, একটু নতুন করে আঁকাই, আমরা এটাকে নির্দিষ্ট একটা বেগে ছেড়ে দিব, এটাকে সরাই দিই, এটা সরাই নতুন করে আঁকাই, মনে করো নির্দিষ্ট একটা বেগে ছাড়ব। তাহলে এটা আরেকটা কেস, যেখানে আমরা নির্দিষ্ট একটা বেগে ছেড়ে দিচ্ছি, তখন কি হবে? তাহলে বিমান নিজে যাচ্ছিল ইউ আদি বেগে বা ইউ ড্যাশ ধরলাম, এখন তাকে আমি, এই বস্তুটাকে আমি ভি বেগে নিক্ষেপ করলাম, খেয়াল করবা কথা আছে, ইউ ড্যাশ আদি বেগে যাচ্ছিল এবং বস্তুটাকে বিমান থেকে ভি বেগে নিক্ষেপ করা হয়েছে। এখন বিমান থেকে সে যখন পড়তে থাকবে তখন তার নিজের একটা আদিবেগ আছে ভি, এবং বিমানের সাথে গতি জড়তা একটা আছে, তাহলে দুইটা মিলে যোগ হয়ে যাবে। মানে বাইরের কোনো স্থির পর্যবেক্ষক দেখবে যে বিমানের কারণে একটা তো বেগ আছেই, তার উপর এক্সট্রা একটা বেগ আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে মোট বেগটা হবে হচ্ছে ইউ ড্যাশ প্লাস ভি, এটা হচ্ছে আমাদের নতুন আদিবেগ। খেয়াল করবা, মনে করো যে এখানে 600 কিলোমিটার পার আওয়ার বেগেই আছে, ভালো কথা, এবং এখানে একটি থেকে একটি বস্তু ধরলাম যে 100 কিলোমিটার পার আওয়ার বেগে ছেড়ে দেওয়া হলো, এখন কি হবে? তখন নতুন যে বেগটা হবে, নতুন যে আদিবেগটা হবে সেটা হবে 600 প্লাস 100 কিলোমিটার পার আওয়ার, বা 3.6 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ডে পাবো। তখন কিন্তু ক্যালকুলেশন চেঞ্জ হয়ে গেল, খেয়াল করেছো? তখন এইটা কিন্তু আরও দূরে যাবে, কিন্তু পড়তে কিন্তু টাইম সেম লাগবে। খেয়াল করে দেখো, পড়তে টাইম সেম লাগবে কেন? একটু আগে আমরা বলছিলাম যে পড়ার টাইমের ক্ষেত্রে h=12g², ওখানে বেগের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। পড়তে সেম টাইম লাগবে কিন্তু সে আরও আগে গিয়ে পড়বে। ওকে, তাহলে এসব ক্ষেত্রে কিন্তু সাবধানে খেয়াল রাখবা যে কী চেয়েছে অ্যাকচুয়ালি। নেটওয়ার্কে কুলাচ্ছে না, কেন কুলাবে না? 360তে চালো, এটা 720pতে চলতেছে। আচ্ছা, এরপরে আমরা আর কি করা যায়, আরেকটা স্পেশাল ম্যাথ করব। ওকে, হ্যাঁ, এবার চিত্র আঁকিয়ে দিই এটার। আচ্ছা, একটা বস্তুকে ইউ আদিবেগে এমনভাবে নিক্ষেপ করা হয়েছে যেন সেটা যেখানে গিয়ে পড়ে ওই জায়গায় থেকে এই আদিবিন্দু, এখানে যদি একটা ত্রিভুজ আঁকাই বা একটা লাইন আঁকাই, তাহলে সেটা অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ডাটা এটাই। আর এখানে বলা আছে সেটা 19.6 মিটার উচ্চতা থেকে পড়ছে, 19.6 মিটার উচ্চতা থেকে পড়েছে। প্রশ্ন হচ্ছে যে ইউ এর ভ্যালুটা কত? তো এটা বের করা কিন্তু অনেক ইজি। তো এক কাজ করি, তোমাদের 1-1.5 মিনিট টাইম দিই, এটা 1.5 মিনিটের মধ্যে বের হয়ে যাওয়ার কথা। 1-1.5 মিনিট টাইম দিই, দেখি কারা কারা বের করতে পারে কিনা। ওকে, 1-1.5 মিনিট টাইম দিলাম, বের করো, ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলো এটা। আমরা বের করবো হচ্ছে ইউ এর ভ্যালুটা কত। তো ওকে, শুরু করে দাও। আর কোনো ডাটা লাগবে না, সম্ভবত ডাটা নাই, আর লাগবে না। বের করতে থাকো। বের করতে থাকো, বের করতে থাকো। নিচের দিকে নিক্ষেপ করা হলে ওইটা পরে দেখাবো, আগে উপরের দিকে নিক্ষেপ করাবো একটু পরে, তারপরে নিচে। আরও আরও কেস বাকি আছে। উপরের দিকে নিক্ষেপ, নিচের দিকে নিক্ষেপ, তারপরে উচ্চতায় নিক্ষেপ, তারপরে সংঘর্ষ, আরও 4টা কেস বাকি আছে এরপরেও।
না, ইউ এর ভ্যালু ভুল আসছে, ইউ এর ভ্যালু ভুল আসছে। ক্যালকুলেশনগুলো অ্যাপ্লাই করো, জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করো, হয়ে যাবে। ঠান্ডা মাথায় করো, তাড়াহুড়া করার দরকার নেই, 1-1.5 মিনিট কিন্তু অনেক টাইম। পারফেক্ট, কয়জনের আসছে? 9.8, পারফেক্ট, ঠিক আছে। তাহলে করে দিচ্ছি, একদম 1 মিনিটও লাগবে না। সেটা হচ্ছে, দেখো এইচ যেটা, সেটা আমরা জানি হচ্ছে হাফ জি টি স্কোয়ার, এইচ এর ভ্যালু দেওয়া আছে, তাহলে টি ইকুয়াল টু √2h/g, 2 ইন্টু 19.6/9.8, তাহলে এটা হচ্ছে 2, তাহলে 2 2 4 আর ভিতরে আছে, তাহলে 2 সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে পড়তে তার লাগে হচ্ছে 2 সেকেন্ড টাইম। আর দেখো এটা 45 ডিগ্রি, তার মানে এটাও কিন্তু 45 ডিগ্রি, তার মানে এটা সমবাহু ত্রিভুজ, সরি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এটা 19.6 হলেও এটাও 19.6, যেটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। তাহলে x ইকুয়াল টু 19.6, যেটা হচ্ছে ইউ ইন্টু টি, তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে 19.6/t, টি 19.6/2, 9.8 মিটার পার সেকেন্ড, পারফেক্ট, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আমরা আরেকটা ম্যাথ করব, যেখানে আমাদের কাছে স্টেয়ার থাকবে কিছু। এটা অনেক জায়গায় তোমরা করো, অ্যাকচুয়ালি করিয়ে দিই, লাস্টে বলবো যে আমি করাইনি। স্টেয়ার থাকবে, স্টেয়ারে যেটা করব আমরা, নির্দিষ্ট একটা বেগে একটা বস্তু জাস্ট অনেকভাবে ছেড়ে দিব, তাহলে সে কোনো একটা ধাপে গিয়ে, একটু ভালো মতো আঁকাই, এনতম ধাপে গিয়ে পড়বে। তাহলে এটা হচ্ছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এটা হচ্ছে এনতম ধাপ। হ্যাঁ, তাহলে এনতম ধাপে যাইতে দেখো, খেয়াল করে, এটা প্রথম ধাপ, দ্বিতীয়, তৃতীয়, এরকম করতে করতে সে এন সংখ্যক ধাপে যাবে। এখানে কিছু ডাটা দেওয়া থাকবে, খেয়াল করো, আমি জাস্ট বলে দিচ্ছি, রাশিমালাটাগুলো দিয়ে দিচ্ছি যে কীভাবে করবো আমরা। এখানে ডাটা যেগুলো দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রতিটা ধাপের উচ্চতা, মনে করো এটা হচ্ছে প্রতিটি, আমি লিখে দিলাম, প্রতিটি ধাপের উচ্চতা হচ্ছে এ, এবং প্রতিটি ধাপের প্রশস্ততা বা প্রস্থ হচ্ছে বি। মানে এটা এ পরিমাণ উঁচু এবং বি পরিমাণ প্রশস্ত, প্রত্যেকটা ধাপ এ পরিমাণ উঁচু, বি পরিমাণ প্রশস্ত, এভরি ধাপ। তাহলে সে দেখো এখান থেকে এখানে গেছে, তার মানে মোট কিন্তু তার সরণ হয়েছে হচ্ছে অনুভূমিক সরণ হয়েছে, আর একটা সরণ হয়েছে হচ্ছে উল্লম্ব সরণ। অনুভূমিক সরণ হয়েছে হলো এখান থেকে এই পর্যন্ত, এটা আমাদের এক্স, এবং উল্লম্ব সরণ হয়েছে হলো এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, তার অনুভূমিক সরণ হয়েছে এখান থেকে এই পর্যন্ত, উল্লম্ব সরণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। একটু বাঁকা লাগতেছে দেখে, বোর্ডে মনে হচ্ছে, তো যাই হোক, বোঝা গেলেই হয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু যেটা, সেটা ইকুয়াল টু হচ্ছে ইউ ইন্টু টি, সবগুলোর মতোই। এখানে আমরা টি ইকুয়াল টু 0তে ছেড়েছি এবং টি ইকুয়াল টু টিতে এখানে পড়েছে। আচ্ছা, এখন এক্স এর বদলে কি লেখা যায়? দেখো, এক্স এর বদলে লেখা সম্ভব হচ্ছে, এক্স মানে হচ্ছে কতটুকু অনুভূমিক সরণ গিয়েছে। দেখো, একটা যদি অতিক্রম করে, একটা, তাহলে অনুভূমিক সরণ গিয়েছে হচ্ছে 1 ইন্টু এ, দুইটা অতিক্রম করলে দুইবারই অতিক্রম করেছে, সরি প্রস্থ 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 অতিক্রম করছে এতটুকু, প্রস্থ প্রস্থ দেখো, প্রস্থ হচ্ছে বি। তাহলে একটা অতিক্রম করলে 1 ইন্টু বি, দুইটা অতিক্রম করলে 2 ইন্টু বি, তিনটা অতিক্রম করলে 3 ইন্টু বি, এরকম করতে করতে এন সংখ্যকে সে যখন আঘাত করবে, তখন অ্যাকচুয়ালি সে কতটা অতিক্রম করেছে? সে গেছে হচ্ছে এন ইন্টু বি অ্যাকচুয়ালি। তাহলে এন বি ইকুয়াল টু ইউ ইন্টু টি। ঠিক আছে, এন বি ইকুয়াল টু ইউ ইন্টু টি। এখন মনে হতে পারে n-1 কেন না? n-1 কারণ না, কারণ এখানে মিডল থেকে আছে, কিন্তু আবার মিডলে আছে, খেয়াল করবা, দুইটা মিলে একটা আছে, তো অত টেনশন করার দরকার নেই, এক্স এন বি ইকুয়াল টু ইউটি সরাসরি। আচ্ছা, এবং আরেকটা হচ্ছে ওয়াই, ওয়াই মানে হচ্ছে কতটুকু সে নিচে নেমেছে, কতটুকু নিচে নেমেছে। দেখো, এটার জন্য একটা, দুইটা, তিনটা, এরকম করতে করতে এনটার জন্য এন সংখ্যক, কতটুকু উচ্চতা হচ্ছে এ, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এন, উচ্চতা হচ্ছে এ, হাফ জি টি স্কোয়ার।
ঠিক আছে, তাহলে এখানে কি কি ইকুয়েশন লেখা যায়? আমরা যদি টি এর ভ্যালুটা এখানে বসাই দিই, টি ইকুয়াল টু এন বি ডিভাইড বাই ইউ, এটা এখানে বসিয়ে দেব। তাহলে ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার হাফ জি এন এন স্কোয়ার বি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। দেখো ওয়াই ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, টি এর বদলে এখানে বসালাম, আর এটা ইকুয়ালটা হচ্ছে এন ইন্টু এ। তাহলে কি লেখা যাচ্ছে এখান থেকে? লাস্টের দুইটা থেকে লিখবো জাস্ট, এন এর ভ্যালু একটা করে কাটাকাটি, তাহলে একটু লিখি আমি, হাফ জি এন বি স্কোয়ার ইউ স্কোয়ার ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে আমরা চাইলে এন এর ভ্যালুটা বের করতে পারবো, যে এন ইকুয়াল টু হোয়াট, মানে কততম ধাপে যে সে আঘাত করছে সেটা। হ্যাঁ, তো এগুলাকে মুখস্থ করবা না, মুখস্থ করতে হবে না, তোমার জাস্ট বুঝতে হবে তুমি এই ইকুয়েশনগুলো নিজে নিজে লিখতে পারবা কিনা। একবার তো দেখলা যে আমি প্রয়োগ করলাম, এখন তোমার দায়িত্ব হবে নিজে নিজে একবার ট্রাই করা। যদি নিজে নিজে ট্রাই করতে করতে এত দূর চলে আসতে পারো, তার মানে তুমি পারবা। ঠিক আছে, তার মানে তুমি ডাটা দেওয়া থাকলে পেরে যাবা, এটা নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। কমেন্ট একটু দেখি। আচ্ছা, এরপরে কমেন্ট দেখা শেষ, এখন একটা জাস্ট এমসিকিউর মতো একটা প্রশ্ন ধরবো তোমাদের এই টপিক থেকে, তারপরে এই টপিকটা শেষ। এমসিকিউর মতো যে প্রশ্নটা সেটা হচ্ছে, মনে করো নির্দিষ্ট উচ্চতা থেকেই একবার ভি বেগে এবং আরেকবার টয়েস ভি বেগে একই বস্তুকে ভি বেগে প্রথমবার, পরের বার হচ্ছে টয়েস ভি বেগে নিক্ষেপ করেছি। প্রশ্নটা হচ্ছে যে কোনটা আগে মাটিতে পড়বে? খেয়াল করে দেখো, এক উচ্চতা থেকে ফেলেছি। হ্যাঁ, মানে এমন না যে এটা থেকে একটু উঁচুতে এটা মেরেছি, তার মানে এরকম না যে দুইটা একই সাথে, মানে একই জায়গা থেকে হিট করা হয়েছে, জাস্ট দেখানোর জন্য একটু উপরে আঁকিয়েছি, একটা ভিতে একটা টয়েস ভিতে। তো তোমরা কমেন্ট করো যে কোনটা আগে মাটিতে পড়বে, কমেন্ট করো। একটা কমেন্ট আসছে। আচ্ছা, কোনটা আগে মাটিতে পড়বে এবং আরেকটা দিবা হচ্ছে কোনটা বেশি দূর গিয়ে পড়বে। দুইটা প্রশ্ন আছে, কোনটা আগে পড়বে এবং কোনটা বেশি দূর গিয়ে পড়বে। সেম টাইমে পড়বে, এটা সবাই বলতেছো পারফেক্ট অ্যান্সার, কারণ আমরা যেটা জানি বেগের উপর ডিপেন্ড করছে না, তাহলে সেম টাইম। এবার হচ্ছে কোনটা বেশি দূর গিয়ে পড়বে, এটা পারবে, এটা সবাই পারবে আমি জানি, জাস্ট একটু মানে খাটানোর জন্য, তোমরা আমাকে খাটাচ্ছ, আমরাও তোমাকে খাটাই দিচ্ছি। আচ্ছা, কোনটা বেশি দূর গিয়ে পড়বে, এটা পেরে যাবা, আমি বলে দিই। এটা এত দূর গেলে এটা যাবে হচ্ছে তার দ্বিগুণ। কেন? কারণ এখানে বেগটা দ্বিগুণ, আমরা জানি এক্স ইকুয়াল টু ইউটি, তার মানে ইউ এর ভ্যালু যদি দ্বিগুণ হয় তাহলে এক্স এর ভ্যালুটাও দ্বিগুণ হবে, তাই তো? তাহলে এটা বেশি দূর গিয়ে পড়বে হচ্ছে এটা, কম দূরে গিয়ে পড়বে হচ্ছে এটা। আচ্ছা, তো এখন আমরা যা শিখলাম তার মধ্যে আমাদের অনুভূমিক নিক্ষিপ্ত প্রাসের সম্পর্কিত যা যা ছিল অ্যাকচুয়ালি শেষ। এখন আমরা শিখবো হচ্ছে ওই যে তোমরা যেগুলাতে বেশি ভুল করো, অনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে উপরের দিকে একবার, তারপর নিচের দিকে একবার। তো উপরের দিকেটাকে শিখি, সরাই দিচ্ছে এগুলা। তাহলে এইবার সাবধানে দেখবা, এইটাতে সবারই ভুল হয়, আমি নিজেও সূত্র মুখস্থ করতাম ইন্টারে থাকা অবস্থায়। যেটা আমরা করব, নির্দিষ্ট উচ্চতা থাকবে, তা সেখান থেকে নির্দিষ্ট কোণে নিক্ষেপ করব। ইউ আদি বেগে সেটা ধরলাম হচ্ছে থিটা কোণে নিক্ষেপ হচ্ছে। এখানে অনেক ছোটোখাটো কথা আছে। আচ্ছা, আর এবং আমরা উচ্চতা নিক্ষেপ করছে হচ্ছে এইচ উচ্চতা থেকে, এটা হচ্ছে ভূমি। তাহলে সে নির্দিষ্ট টাইম পর ভূমিতে যে যদি আঘাত করে, আঘাত তো করবেই, তাহলে আমরা ধরছি হচ্ছে সে এইভাবে গিয়ে এখানে আঘাত করছে। ওকে, তাহলে আমরা ধরি যে টি ইকুয়াল টু 0-তে সে এখানে, টি ইকুয়াল টু টিতে সে এখানে, টাইমের শুরুতে সে এখানে, টাইমের শেষে সে এখানে। তাহলে এখানে সে একটু ভালো মতো আঁকায়, এটা ভি বেগে আঘাত করে,
ভি বেগের দুটো অংশ পাওয়া যাবে, একটা হচ্ছে ভি এক্স, একটা হচ্ছে ভি ওয়াই, এবং এই কোণটা হচ্ছে আলফা। ঠিক আছে, এবং ত্বরণের ব্যাপারে বলতে গেলে আগের মতোই এ এক্স হচ্ছে 0, এ ওয়াই হচ্ছে জি, যেটা হচ্ছে নিচের দিক বরাবর। এখন সরণটা কোন দিকে? সরণটা দেখো, সরণ হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা। এক্স অক্ষ বরাবর সরণটা মানে হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু, তার মানে সে যাচ্ছে হচ্ছে এতটুকু, এবং ওয়াই অক্ষ বরাবর সরণটা মানে হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু, আদি বিন্দু এখানে, শেষ বিন্দু এখানে, তাহলে সে ওয়াই অক্ষ বরাবর সরণটা হচ্ছে এতটুকু। এবং সেটা হচ্ছে হলো এইচ এর সমান, দেখো উচ্চতাটার সমান। এবার আমরা কি করব? আগের মতো ইকুয়েশন লিখবো। কার কার ইকুয়েশন? সরণের ইকুয়েশন, বেগের ইকুয়েশন, কারণ ত্বরণের ইকুয়েশন লিখে তো লাভ নেই। তাহলে সরণের ইকুয়েশন যখন আমরা লিখবো, খেয়াল করে, সরণের ইকুয়েশন, ওকে, তাহলে এক্স অক্ষ বরাবর শুরুতে এক্স, যদি একদম বেসিক থেকে দেখাই, প্লাস মাইনাস দিই নেই, কিচ্ছু ইচ্ছা করে দিই নেই। এক্স এর ভ্যালু কত? 0, এটা বাদ। তাহলে এস এক্স বা এক্স অক্ষ বরাবর সরণ, বা সরাসরি আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু ইউ এক্স। ইউ এক্সটা মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আদিবেগ, এটা কত? এটা হচ্ছে ইউ কস থিটা টি। এই যে বলছিলাম আমি, যেটা ডাল ভাতের মতো এক্স ইকুয়াল টু ইউ কস থিটা টি লেখা যাবে, কোনোই সমস্যা হবে না। এবং এক্স অক্ষ বরাবর বেগ যেটা ভি এক্স, ইউ এক্স, এ এক্স টি, এক্স অক্ষ বরাবর কোনো বেগ ত্বরণ নাই, এটা বাদ। তাহলে ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স বা ইউ কস থিটা। প্রত্যেকটা প্রাসের ক্ষেত্রেই এই দুইটা আরামসে লেখা যায়। এবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এবার হবে খেলা। ওয়াই অক্ষ বরাবর খেয়াল, সাবধানে এবার, এস ওয়াই ইউ ওয়াই টি হাফ এ ওয়াই টি স্কোয়ার। আচ্ছা, ট্রিকটা কী ছিল? একটু আগে বলেছিলাম, ট্রিকটা ছিল হচ্ছে যে সবসময় বাম পক্ষে প্লাস মাইনাস বসানোর সময় বাম পক্ষে প্লাস বসাই দিব ইচ্ছাকৃতভাবে। আগে চোখ বন্ধ করে এখানেই প্লাস বসাবো, তারপরে দেখবো যে কী হলো। এস ওয়াইটা কি? এস ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ। ওয়াই অক্ষ বরাবর সরণ কত? ওয়াই বা এইচ যাই বলো, এইচ বললাম। তাহলে দেখো এটা কোন দিকে আছে? এটা আছে হচ্ছে নিচের দিক বরাবর। তার মানে তুমি এখানে প্লাস বসায় কি করছো? প্লাস বসায় বলে দিচ্ছ যে নিচের দিক বরাবর আমরা কি ধরবো? প্লাস ধরবো। ঠিক আছে, এটা কিন্তু জেনারেলাইজ কোনো রুল না যে নিচের দিকে প্লাস ধরবো, আমরা বাম পক্ষেরটাকে প্লাস ধরবো, তারপর তাকাবো। ঠিক আছে, তারপরে ইউআই, ইউআই মানে হচ্ছে ইউ সাইন থেটা। এটার দিকটা কোন দিকে? এটার দিকটা হচ্ছে উপরের দিক বরাবর। এটা যদি প্লাস হয় নিচের দিকে, তাহলে উপরের দিক বরাবর হবে নেগেটিভ। জি, আচ্ছা, এ ওয়াইটা হচ্ছে জি কোন দিকে? নিচের দিক বরাবর, নিচের দিক বরাবর প্লাস, তাহলে এটা প্লাস। তার মানে এইচ ইকুয়াল টু মাইনাস ইউ সাইন থেটা টি হাফ জি টি স্কোয়ার। একটা জিনিস খেয়াল করছো যে যখনই আমি ইউ কস থেটা টি লেখছি কিংবা ইউ সাইন থেটা টি লেখছি, তখন থেটা টি এর মধ্যে একটা ব্র্যাকেট রাখছি। কেন? কারণটা হচ্ছে, তুমি যদি মনে করো ইউ কস থেটা টি লেখো, তাহলে মনে হবে থেটা টি মিলে কোণ, ওই দুইটার গুণফল হলো কোণ, তার উপরে সাইন নিতে, মানে তার সাইনের অনুপাত নিতে হবে। ওরকম কিছু না, তো টি আলাদা, ইউ কস থেটা আলাদা, এই জন্য আলাদা আলাদা করে এখানে কিন্তু ব্র্যাকেট দিতে হবে। এগুলা কিন্তু নাইলে অ্যাডমিশনে যে ধরবে, হ্যাঁ, ইউনিভার্সিটি টিচাররা, তারা কিন্তু এগুলা ছোটোখাটো বিষয় ধরবে তখন। আচ্ছা, তাহলে এটা হলো কথা। তাহলে এইচ ইকুয়াল টু মাইনাস ইউ সাইন থেটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা গেল। এবং ওয়াই অক্ষ বরাবর বেগটা ভি ওয়াই ইউ ওয়াই এ ওয়াই টি। তারপরে কি করব? চোখ বন্ধ করে বাম পক্ষে প্লাস, তারপরে দেখব কি করছি আমি এখানে। ভি ওয়াই কোন দিকে? নিচের দিক বরাবর, তার মানে নিচের দিক বরাবর প্লাস। ইউআইটা মানে হচ্ছে ইউ সাইন থেটা, উপরের দিক বরাবর, তাহলে মাইনাস। এ ওয়াই মানে হচ্ছে জি, নিচের দিক বরাবর, তার মানে প্লাস। তাহলে ভি ওয়াই মাইনাস ইউ সাইন থেটা প্লাস জিটি, শেষ। এই তো ভি এক্স ভি ওয়াই বের হয়ে গেছে। এখন আমরা চাইলে এই ভিটা বের করতে পারি। ভিটা ইকুয়ালটা হচ্ছে হলো রুট ওভার, দেখো এখান থেকে দেখো, পিথাগোরাস ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার, এগুলো তো তোমাদের বলার আর কিছু নেই, অ্যাডমিশনে পড়তেছো, তার মানে এগুলো তো অটোমেটিক জানো, এগুলো তো বইয়ে করাই আছে, এগুলো আর করলাম না। এবং এখানে অবশ্যই কোনটাও বের করে দিতে হবে, হ্যাঁ, টেন আলফা ভি ওয়াই বাই ভি এক্স অনুভূমিকের সাথে, এটা লিখতে হবে, এখানে লিখতে হবে অনুভূমিকের সাথে, এখানে না লিখলে ভুল। ঠিক আছে, না লিখলে ঝামেলা পড়বে। আচ্ছা, তো এই হলো আমাদের বেসিক ইকুয়েশন, যেগুলো আমরা এখন কাজে লাগাই বিভিন্ন রকম ম্যাথ শুরু করব। তো শুরু করি, ম্যাথগুলো করে ফেলি।
ম্যাথ করানোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রাসের ক্ষেত্রে বেসিক ইকুয়েশন তোমার যদি সবসময় মুখস্থ রাখা লাগবে এরকম না, তুমি ম্যাথের সময়ও দেখে দেখে অ্যাকচুয়ালি মানে চিত্র দেখে দেখে মানে গেস করতে পারবা যে কখন কি হচ্ছে। একজন ক্রিকেটার এ ভূমি থেকে 2 মিটার উচ্চতায় থাকা অবস্থায় একটি বলকে 7.8 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করে। কোণে মানে নিক্ষেপ না, ক্রিকেটার কি করবে, হ্যাঁ নিক্ষেপ করে, ধরলাম নিক্ষেপ করে। আরেকজন খেলোয়াড় বি বলটিকে ভূমি হতে 1 মিটার উঁচুতে থাকা অবস্থায় ধরে ফেলে। ক্রিকেটার দুজনের মধ্যে দূরত্ব কত? ঠিক আছে, আমরা দূরত্বটা বের করব ক্রিকেটারদের মধ্যে। আচ্ছা, এখন সমস্যাটা হচ্ছে যে লাইভে কিন্তু স্টুডেন্ট কমতেছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তো যাই হোক, যারা দেখবে তারা দেখবে, যারা দেখবে না তারা মরবে, আমার কিছু করার নেই, জোর করে কাউকে শেখানো যায় না। ওকে, একজন ক্রিকেটার এ ভূমি হতে 2 মিটার উচ্চতা থাকা অবস্থায় কি করলো, যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছে কত বেগে? 7.8 মিটার পার সেকেন্ড বেগে। এরপরে আরেকজন ক্রিকেটার যেটা করেছে, এই ক্রিকেটারটাকে আমি করছি কেন, টাওয়ার আঁকাইছি কেন, ক্রিকেটার আঁকাই দিই, হায় হায় মাথা গেছে। 2 মিটার উঁচু থেকে কেমনে সম্ভব, যা করছে। আর আরেকজন ক্রিকেটার মনে করে বসে থাকা অবস্থায় বা কিছু একটা মানে বসে থাকা অবস্থায় সে ধরেছে হচ্ছে 1 মিটার উঁচুতে। তাহলে এটা গেছে হচ্ছে এইখান থেকে এইখানে। আচ্ছা, এখন বের করতে হবে যে তাদের মধ্যে দূরত্ব কত, এক্স ইকুয়াল টু কত। তো এক্স ইকুয়াল টু আমরা যেটা জানি, এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ কস থিটা টি সবসময়। তাহলে 7.8 cos 30 টি, এই টি এর ভ্যালুটাই করছে হলো ভেজাল। টি এর ভ্যালুটা যদি পাওয়া যেত তাহলে এক্স এর ভ্যালুটা এখনই পেয়ে যাওয়া যেত। তো টি এর ভ্যালু যেহেতু পাওয়া যাচ্ছে না, আমাদের অন্য একটু উপায় অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর সরণটা দেখি, তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ কতটুকু? ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে এখান থেকে সে এখানে নেমেছে, তাহলে সরণটা হচ্ছে এতটুকু ওয়াই। দেখো এই লাইন থেকে এতটুকুতে নেমেছে, তাহলে সরণ হচ্ছে ওয়াই। তাহলে আমরা আগের মতোই ইউআইটি, ইউআই বলতে ইউ সাইন থিটা টি, প্লাস মাইনাস আগে দিব না, হ্যাঁ কোনো অঙ্কে তোমরা প্লাস মাইনাস মানে আগে থেকে মুখস্থর মতো করে দিবা না, নাহলে ঝামেলায় পড়ে যেতে পারো। আচ্ছা, তারপরে কি করব? তারপরে চোখের মানে চোখ বন্ধ করে তো দেওয়া সম্ভব না, মানে হইলো একরকম প্লাস বসাই দিব ওয়াই। তাহলে ওয়াই যখন প্লাস বসাইছি তখন তাকাও এখানে যে কী করছো তুমি, তাহলে ওয়াই প্লাস বসাইছো, তার মানে ওয়াইটা নিচের দিকে, তার মানে নিচের দিকে তুমি ধরছো প্লাস। ঠিক আছে, ইউ সাইন থেটা, তাহলে ইউ কস থেটা তো এইদিকে, ইউ সাইন থেটা তো এইদিকে, তার মানে উপরের দিকে সেটা, কিন্তু ইউ সাইন থেটাটা হচ্ছে উপরের দিকে, ইউ সাইন থেটা, আর এটা হচ্ছে ইউ কস থেটা উপরের দিকে, যেহেতু এটা মাইনাস, জি কোন দিকে? জি হচ্ছে নিচের দিকে, তাহলে এটা প্লাস। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত বলো তো? এটা পুরোপুরি হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 1 মিটার, তাহলে এটা কত? এটা ইকুয়াল টু 1 মিটার। 1 ইকুয়াল টু মাইনাস ইউ সাইন 30 টি
হাফ জি মানে হচ্ছে 4.9 টি স্কোয়ার। তো এখন আমাদের কাজটা হবে হচ্ছে ক্যালকুলেটরের দ্বিঘাত সমীকরণ এটা সলভ করা। সরাসরি ক্যালকুলেটর সলভ করে, কারণ অ্যাডমিশন যেহেতু এটাতে না গায়ে লাভ নাই, ক্যালকুলেটর এখানে করে তারপর টি এর ভ্যালুটা বের করবো। ক্যালকুলেটর কই গেল? এই ক্যালকুলেটর কই রাখলাম? পাইছি। তাহলে এখন আমরা দ্বিঘাত সমীকরণ সলভ করি। পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে 2, 4.9 মাইনাস 7.8 ইন্টু সাইন 30 মাইনাস 1। টি এর একটা ভ্যালু আসছে 1, একটা ভ্যালু আসছে মাইনাস, তো মাইনাসটা নিব না, আমরা 1টাই নিব। তাহলে টি এর ভ্যালুটা হচ্ছে হলো 1 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড পর এখান থেকে এখানে গেছে। 1 সেকেন্ড পর যদি এখান থেকে এখানে যায়, সুতরাং এক্স এর ভ্যালু কত? এক্স ইকুয়াল টু এই যে 7.8 cos 30 ইন্টু টি, টি এর ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে মিটারে চলে আসবে। তাহলে করে ফেলি 7.8 cos 30, 6.75 মিটার। এটা হচ্ছে দুইজনের মধ্যবর্তী দূরত্ব, দুইটা ক্রিকেটারের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তো এইটা বেশ সোজা ছিল অ্যাকচুয়ালি, এটা বেশ তেমন একটা কঠিন ছিল না। এইটাও সম্ভবত কত সাল দেখলাম 87-এ IIT-তে আসা। তো যাই হোক, আমরা এবার একটু কঠিন একটা প্রবলেমে যাব। কঠিন না অ্যাকচুয়ালি, সোজাই, মানে আমাদের কাছে মনে হয় যে কঠিন জিনিসটা, সোজাই আছে, তেমন কঠিন না। এটা একটু সলভ করে দিব। এটা অনেক জায়গায় করানো হয়, একটু বুঝাই দিব যে কেন কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি। তো শুরু করি চিত্রটাকে। আচ্ছা, এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট একটা উচ্চতা থেকে একটা বস্তুকে বা একটা বলকে মনে করতে পারো ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পরে সেটা একটা আনত তলে এখানে হিট করে। হিট করার পরে সেটা অনুভূমিকের সাথে সমান্তরালে যাওয়া শুরু করে। খেয়াল করবে, এটা বলা থাকবে অনুভূমিকের সাথে সমান্তরালে যেয়ে এখানে পড়া শুরু করে। তাহলে প্রশ্নটার ক্ষেত্রে আমরা যেটা ডাটাগুলো পাচ্ছি এটা বলাই থাকবে, এটা হচ্ছে এইচ, এবং এই যে যেখানে হিট করছে সেটুকুর উচ্চতা হচ্ছে ছোট হাতের এইচ। যেখানে হিট করছে সেটা উচ্চতা হচ্ছে ছোট হাতের এইচ। আচ্ছা, তাহলে বের করতে হবে যে ছোট হাতের এইচ বা বড় হাতের এইচ এর কোন মানের জন্য বস্তুটি ভূমিতে পড়তে ম্যাক্সিমাম টাইম বা সর্বোচ্চ সময় লাগবে। এটাও বিভিন্ন জায়গায় করানো হয়, তোমরা অলরেডি করছো হয়তো। এটা হচ্ছে IIT 86 এর প্রথম। তো শুরু করি। তেমন কঠিন না, একদম সোজা অ্যাকচুয়ালি, দেখে মনে হয় কঠিন। একটা জিনিস মনে রাখবা, অ্যাডমিশনে করতে গেলে যেগুলো জিনিস দেখতে কঠিন লাগে ওগুলো জিনিস করতে তাড়াতাড়ি করা হবে, তাড়াতাড়ি দেখতে সোজা লাগবে, করতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে এখানে এটা এইচ, এটা হচ্ছে এ, তাহলে এতটুকু কত? এতটুকু হচ্ছে এইচ মাইনাস এইচ, তাই তো? তাহলে এখানে তুমি যদি মনে করো তুমি এখানে এই বস্তুটার জায়গায় আছো, তোমার উপর দিয়ে দুইটা মানে ঝড় যাবে। একটা ঝড় হচ্ছে তোমাকে প্রথম এখান থেকে এখানে ফেলে দেওয়া হবে, দ্বিতীয় ঝড় যেটা যাবে সেটা হচ্ছে তুমি আবার এখান থেকে এখানে নিক্ষিপ্ত হয়েছো। নিক্ষিপ্ত কেন হয়েছে? এখানে সংঘর্ষ হয়েছে অ্যাকচুয়ালি, একটা সংঘর্ষ হয়েছে, এই জন্য তুমি একটা আদিবেগ পেয়ে গেছো, এই কারণে তুমি এইদিকে নিক্ষিপ্ত হয়েছো। তোমার উপর দুইটা ঝড়, তাহলে এই যে ঝড় দুটো যাবে, ঝড় দুইটা যাওয়ার কিন্তু টাইম কিন্তু আলাদা আলাদা। প্রথমে যেটা হবে, এখান থেকে এখানে পড়তে আমি ধরলাম টাইম লেগেছে হচ্ছে T1, তাহলে এটা হচ্ছে T=0, এটা হচ্ছে T=T1। তাহলে এখান থেকে এখানে টাইম পড়তে লেগেছে হচ্ছে T1 টাইম লেগেছে। তো T1 টাইম যদি লাগে, এটা কি একটা মানে মুক্তভাবে পড়ন্ত বস্তু। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যেটা জানি, সরণ ইকুয়াল হয় হাফ GT স্কোয়ার, উল্লম্ব সরণ ইকুয়াল হয় হাফ GT স্কোয়ার, বা আমরা লিখতে পারি H মাইনাস এইচ ইকুয়াল টু যেটা হচ্ছে হাফ জি T1 স্কোয়ার। T1 কারণ টাইম লেগেছে T1। আচ্ছা, তাহলে T1-এ দেখো সর্বোচ্চ সময় লাগবে, তাই তো? তার মানে সময়কে সর্বোচ্চ করতে হবে, সর্বোচ্চ করতে হবে। এখন সর্বোচ্চকরণ করার জন্য আমাদের সময়ের কিছু একটা ফাংশন লাগবে।
সময়ের ফাংশন লঘুমান গুরুমান যখন আমরা বের করেছি মনে করে দেখো চ্যাপ্টার অন্তরীকরণের একদম লাস্টের দিকে, তখন কি করেছো এক্সের তোমার যে ওয়াইয়ের মানটা বা ফাংশনের মানটা সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ করেছো, তখন ফাংশনটা সুন্দরভাবে নিয়ে আসছো আগে, তারপরে সেটাকে বিভিন্নভাবে ডিফারেন্সিয়েট করেছো। এটা আমরা করবো আস্তে আস্তে, কিন্তু প্রথমে আমাদের টাইমের ফাংশন লাগবে। তার মানে T1 যেটা হচ্ছে সেটা ইকুয়ালটা হচ্ছে রুট করে দিলে √2h-h/g। দেখো এটাই আসবে, √T1 এর ভ্যালু আসছে, এটা থাকুক ওখানে। আচ্ছা, তারপরে আমি ধরলাম এখানে থেকে এখানে টাইম লেগেছে হচ্ছে এটা T=T1, এখানে লেগেছে হচ্ছে T=T1 + T2 এখানে, তার মানে এখান থেকে এখানে আসতে আরও T2 টাইম লেগেছে। এখানে লেগেছে দেখো T=0 এখানে T1 এখানে, আর এখানে হচ্ছে T1 + T2, তার মানে হচ্ছে এতটুকু পড়তে টাইম লেগেছে হচ্ছে শুধুমাত্র T2, আর T1 লেগেছিল এখানে। তাহলে এখান থেকে এখানে যদি T2 টাইম লাগে, তো এটা কি অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে আমরা কি জানি, h=12g²। তাহলে এখানে উচ্চতা কতটুকু, বড় হাত ছোট হাতের h, তাহলে h=12g(T2)², শুধুমাত্র T2। আর সব মিলায় 0 থেকে শুরু করলে এখানে সব মিলায় হচ্ছে T1 + T2। অ্যাকচুয়ালি আমরা এটাতেই আসবো। তাহলে এখানে T2টা হচ্ছে হলো 2h/g। ওকে ফাইন। এখন কি করতে হবে, এখন হচ্ছে আমরা কি করব বলছিলাম, দুইটা যোগ করব। তাহলে T=T1 + T2। আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি এটাতে বোঝানোর জন্য। 2h-h/g 2h/g। এখন তুমি চাইলে √2/g কে কমন নিতে পারো একটু, তাহলে যেটা থাকে h-h + √h। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে আমাদের ভ্যারিয়েবল যেগুলো থাকে, দেখো ডিফারেন্সিয়েশনে কিংবা দেখো এই যে তোমরা y=fx ধরে নাও, আর এখানে ধরে নাও হচ্ছে x। খেয়াল করে দেখো আমরা কার গুরুমান বা কার লঘুমান বের করি, f(x) এর, তাই তো? কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। মানে কি, মানে হচ্ছে x হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলক, যেটা আমি ইচ্ছাগুলো চাইলে চেঞ্জ করতে পারি। আর এটা হচ্ছে ফিক্স, মানে এটার ভ্যালু আমরা দেখব চেঞ্জ করার পরে। দেখো এখানে এইটা আমি চাইলে চেঞ্জ করতে পারতেছি, h/h এটা চাইলে চেঞ্জ করতে পারতেছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা চেঞ্জ করতেছি হচ্ছে এইটাকে ফিক্স রেখে, উচ্চতাটাকে ফিক্স রেখে আমরা এইটা চেঞ্জ করতেছি। এইটা চেঞ্জ করার ফলে আমরা দেখতেছি যে তোমার কীরকম কি হচ্ছে, আমরা এইটার উপরে করছি, মানে এই যে এই আনত তলটা উপরে নামাচ্ছি, নিচে নামাচ্ছি, সেইভাবে আমরা চেঞ্জ করতেছি। তাহলে আমাদের স্বাধীন চলক কোনটা, স্বাধীন চলক হচ্ছে h, এবং অধীন চলক কোনটা, যাকে আমরা দেখতেছি, পর্যবেক্ষণ করতেছি। কাকে পর্যবেক্ষণ করতেছি, টাইমকে, সর্বোচ্চ সময় লাগবে টাইমকে। তার মানে এদিকে হচ্ছে টাইম বা t, আর এদিকে হচ্ছে আমাদের h। তাহলে কার সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন করতে হবে, h এর সাপেক্ষে t এর, এই তো। তাহলে আমাদের করতে হবে h এর সাপেক্ষে এই যে t, এটার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে খেয়াল করবা বড় হাতের h কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট, ওকে, এটা কনস্ট্যান্ট, আমরা চেঞ্জ করতে হচ্ছে ছোট হাতের h। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় কনস্ট্যান্টটা বাইরে চলে আসে, এটা ডিফারেন্সিয়েশন হবে। খেয়াল করো ddx অফ √x, এটা ডিফারেন্সিয়েশন কত, 1/2√x, তাই তো? এটাই কাজে লাগাবো। ddx অফ এটা আগে ধরে মানে ddh অফ এটা √h ধরি, তাহলে 1/2√h। কিন্তু এইটা তো আর h না, এটা হচ্ছে বড় হাতের h মাইনাস ছোট হাতের h। আমাদের ছোট হাতের h এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। তার মানে যেটা করতে হবে, এইটাকে আমাদের আবার একটু ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনে আছি এখন, হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের বেসিকটা আশা করি তোমরা জানো, অ্যাডমিশন যেহেতু, আশা করি সেটা তার প্রবলেম নেই। আমাদের এইটা ডিফারেন্সিয়েশন করতে হবে h এর সাপেক্ষে, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা ডিফারেন্সিয়েশন হবে 0, আর এটা -h এর ডিফারেন্সিয়েশন হবে -1। আচ্ছা, এরপরে প্লাস 1/2√h, এটা তো সরাসরি h ছিল, তার সমস্যা। এখন দেখো সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের সময় অবশ্যই এটাই কলটা হবে হচ্ছে 0, তাই না? সর্বোচ্চ এবং সর্বনিম্ন পয়েন্টে ঢালের ভ্যালু হয়ে যায় 0, এটা আমরা জানি। তাহলে এখানে খেয়াল করে দেখো আর কি লেখা যায়, এইটা = 0,
√2/g এটা কি 0 হইতে পারে না, এটা তো তাহলে কাটাকাটি করা যাচ্ছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো 1/2√h ইকুয়াল টু, এখানে মাইনাস আছে তাহলে ওই পাশে গেলে 1/2√h-h বা 1/2 কাটাকাটি, তার মানে √h ইকুয়াল টু √h-h স্কোয়ার করো, h ইকুয়াল টু h-h বা টয়েস h ইকুয়াল টু হচ্ছে বড় হাতের h। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে এই পর্যন্ত, সমস্যা হওয়ার কথা না। দেখা যাচ্ছে। তাহলে আমরা কি বের করছি, ছোট হাতের h বাই বড় হাতের h। ঠিক আছে, ছোট হাতের h বাই বড় হাতের h। সুতরাং ওখান থেকে ছোট হাতের h বাই বড় হাতের h ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে এইটা হলেই যেটা হবে, সব সময় পড়তে সর্বোচ্চ সময় লাগবে, সেটা যে কোনো বস্তুই ফেলা হোক না কেন। তোমাকে ফেলাই দিলেও সর্বোচ্চ সময় লাগবে, একটা খেলনা গাড়ি ফেলে দিলেও সর্বোচ্চ সময় লাগবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো যে আমরা কেন এইচের সাপেক্ষে এখানে করলাম, কেন টি এর করলাম, বা হাবিজাবি কেন আসলো। অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেক সোজা, এই কয়েকটা স্টেপ কিন্তু সোজা। অ্যাডমিশনে শোনোকে একটা জিনিস খেয়াল রাখবা যে অ্যাডমিশনে সব পারতে হবে এরকম কোনো কথা নাই। তুমি যতটুকু পারবা, 60% হোক 50% হোক, ততটুকুর মার্কই পাবা। হ্যাঁ, এই জন্য টাচ করাটা ইম্পর্টেন্ট। এতটুকু টাচ করে চলে আসতে পারবে আশা করি, কেউ যদি নাও পারো ডিফারেন্সিয়েশনটা। আর ডিফারেন্সিয়েশন তো জাস্ট একটা ছোট একটা ডিফারেন্সিয়েশন, এরকম বড় কিছু ছিল না। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এরপর আমরা আরেকটা ম্যাথ করব। এখানে এটা সরাই দিই। এই ম্যাথটা করার পর আজকে ক্লাসটা শেষ করব, নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করব। 40 মিটার উচ্চতার একটি টাওয়ারের শীর্ষ হতে 20 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটি বলকে নিক্ষেপ করা হলো। ওকে, বলটি যে সময়ে নিক্ষেপণ বিন্দুর সাথে একই অনুভূমিক রেখায় আসবে এবং যে সময় ভূমিতে পড়বে তাদের অনুপাত নির্ণয় করো। বেশ সোজা। চলি, দেখো এখানে যেটা বলা আছে, একটা টাওয়ার কত মিটার, 40 মিটার, তাহলে 40 মিটার উচ্চতার একটি টাওয়ারের শীর্ষে 20 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড 30। হ্যাঁ, বলকে নিক্ষেপ করা হলো, বলটি যে সময় নিক্ষেপণ বিন্দুর সাথে একই অনুভূমিক রেখায় আসবে, তার মানে হচ্ছে এই রেখাকে যখন সে অতিক্রম করবে সেইটা, মানে আমি ধরলাম t=0 এসে এখানে এবং t=t1 এসে এখানে, তাহলে t1 এসে এখানে পর্যন্ত আসতেছে সেটা, এবং যত সময় সে মাটিতে পড়বে, ধরলাম t=0 এখানে এবং t2-তে সে এখানে, আমাদের বের করতে হবে হচ্ছে t1 আর t2-র অনুপাতটা বের করতে হবে। তো বেশ সহজেই করা যায় এটা চাইলেই। দেখো প্রথমত t1 বের করার জন্য আমরা মনে মনে চিন্তা করব যে নিচের কিছু নাই, এগুলা বাদ, মনে করো নাই, একটা কিছু নাই। তাহলে কি দেখতে পাচ্ছ, তাহলে দেখতে পাচ্ছ একটা বস্তুকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে এবং সেটা সেই যেটা বলে যে তোমার যে অনুভূমিক, একই অনুভূমিক তলে t1 টাইম পর আসছে। তো এটাকে তুলনা করা যায় এইভাবে, ইউ আদিবেগে থেটা কোণে। তাহলে এখান থেকে এখানে যাইতে যে টাইমটা লাগে t হবে 2u sin θ/g, তোমরা পড়ছো এটা।
ঠিক আছে, তাহলে আমাদের এখানে টি এর বদলে কত বসবে, টি ওয়ান ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি, 2 ইন্টু ইউ, ইউ এর ভ্যালু হচ্ছে কত 20 সাইন 30 না এটা, হ্যাঁ 30 ডিগ্রি, 30 বাই জি। ও আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি, এখানে জি এর ভ্যালু বলা আছে প্রশ্নে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। জি এর ভ্যালু যখনই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফিক্স করে দিয়েছে, তার মানে আমরা এটার ছাড়া আর কিছু ইউজ করতেই পারবো না, 10 ইউজ করতে হবে, 9.8 ইউজ করছো তো ধরা খাইছো, তাহলে এটা হচ্ছে 10। এটা দেখো চাইলে ক্যালকুলেটর ছাড়াই করা যায়, কারণ সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 20 ইন্টু 0.5 এটার মানে হচ্ছে 10, তাহলে 20 ইন্টু 0.5 এর সাথে 10 কাটাকাটি, তাহলে থাকে 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ঢাকা ইউনিভার্সিটি বা যেসব জায়গায় তোমার ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, এইসব জায়গায় কিন্তু এই টাইপের ম্যাথ কিন্তু দেওয়া হয় বেশি, যে যেন সহজে ক্যালকুলেটর ছাড়াই করা যায়। তাহলে এখানে দেখছো 9.8 দিলে কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা যেত না, 10 দিয়ে দিচ্ছে ক্যালকুলেটর ছাড়াই করা যাচ্ছে। তাহলে এখান থেকে এখানে টাইম লাগছে 2 সেকেন্ড। এখন আমরা দেখবো হচ্ছে এখান থেকে এখানে যেতে কী পরিমাণে টাইম লাগছে। তো আমরা যেটা জানি এইচ ইকুয়াল টু ইউ সাইন থিটা টি, প্লাস মাইনাস বসাচ্ছি না, হাফ জি টি স্কোয়ার। কী করবো, এখানে চোখ বন্ধ করে এটাতে প্লাস, তারপরে দেখবো এইচ কোন দিকে, এইচ হচ্ছে আদি অবস্থান এখানে, শেষ অবস্থান এখানে, তার মানে এইচ হচ্ছে নিচের দিক বরাবর, তাহলে নিচের দিক বরাবর প্লাস ধরে ফেলছে। ইউ সাইন থিটা কোন দিকে, ইউ কস থিটা এদিকে, ইউ সাইন থিটা হচ্ছে উপরের দিক বরাবর, তার মানে এটা হচ্ছে মাইনাস। জি কোন দিকে, নিচের দিকে প্লাস, তাহলে এইচ, এইচ এর ভ্যালু হচ্ছে কত 40 মাইনাস ইউ সাইন থিটা টি কত 20 সাইন 30 টি প্লাস 4.9 না, এই তো ভুল করছিলাম আমি নিজেও, 5 টি স্কোয়ার হাফ জি, জি এর ভ্যালু 10। তাহলে এখান থেকে আমাদের টি এর ভ্যালুটা বের হবে, টি বলতে এখানে T2, টি বলতে T2, ক্যালকুলেটর করে রাখলাম, এই তো করে ফেলি। এখানে তোমাদের পলিনোমিয়ালে যে ডিগ্রি 2, এটা কিন্তু যে কোনো ক্যালকুলেটর করা সম্ভব। হ্যাঁ, যারা পারো না অ্যাকচুয়ালি এগুলো করতে, খুব তাড়াতাড়ি শিখে নিবা, নাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে পরে। এটা আসছে হচ্ছে 4, একটা আসছে আর একটা -2, তো -2 তো নেওয়া যাবে না, তার মানে T2 ইকুয়াল টু হচ্ছে 4 সেকেন্ড। খেয়াল করে দেখছো কত সুন্দরভাবে ডাটাটা ফিট করছে তারা, যে এখানে আসতে 2 সেকেন্ড আর এখান থেকে এখানে যেতে পুরো টাইম লাগে 4 সেকেন্ড, তার মানে এখান থেকে এখানে আসতে আবার টাইম লাগছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড 2 সেকেন্ড। তাহলে T1 T2 2/4 হাফ, এটাই হচ্ছে অ্যান্সার আমাদের অনুপাত। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে আমার মনে হয় 2-1টা এই টাইপের ম্যাথ বাকি আছে, মনে হয় বাকি আছে, ওগুলো করে তারপরে ওই যে অনুভূমিকের মানে টাওয়ার থেকে নিচের দিকে, টাওয়ার থেকে নিচের দিকে যেগুলো তোমরা মুখস্থ করো, ওগুলো মুখস্থ করা লাগবে না, দেখাই দেবো কেমনে করা যায়, নিচের দিকে একটা। তারপরে আছে হচ্ছে সংঘর্ষের টপিক আছে, আরও কিছু টপিক আছে টুকটাক ছোটোখাটো, সেগুলো করে আমরা প্রাস শেষ করবো। আর মনে হয় 2টা ক্লাস লাগবে প্রাস শেষ করতে, প্রাস শেষ করার পর 4-এ ঢুকবো চ্যাপ্টার 4। ঠিক আছে, তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অনেকেই ছিল, 100 জনের মতো এখন দেখতেছি, 200 টার্গেট ছিল, হয় নাই কোনো কারণে হোক, তো সমস্যা নাই, সমস্যা নাই বলতে সমস্যা আছে, তো যাই হোক, ঠিক আছে। নেক্সট ক্লাসে পরশু, আজকে কী বার, আজকে হচ্ছে বুধবার, শনিবারে দেখা হচ্ছে। হ্যাঁ, শনিবার আমি টাইমটা পরে বলে দিব, সম্ভবত 3টায় হওয়ার কথা, কিন্তু শনিবার থেকে অ্যাকচুয়ালি আমার বুয়েট খুলবে, তো আমি বলতে পারছি না, রুটিনটা দেখে আমাকে বলতে হবে যে কয়টায় ক্লাস নিতে পারবো, আমি অ্যানাউন্স করে দিব, সমস্যা নেই। ওকে, দেখা হচ্ছে পরে।